আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে, সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে, সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে, যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না, এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন। এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রতিযোগিতা হইতেছে? এবং এই প্রতিযোগিতাটা কি মানে সম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতার মধ্যে, কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি, যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না। এখন এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকমও হইতে পারে, আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় তো এরকমও হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন, তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এইটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে, আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে না আমার সামনে, অথবা আই ডোন্ট নো। তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, এখান থেকে আমি আমার যে ডেস্ক, আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভারত, অনেক সময় আরো অন্যান্য প্রজেক্টও আমাকে কাজে লাগানো হয়। বাট যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু, তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে। আর লোকজন যেহেতু আমাকে চেনে, অনেকেই আমাকে চেনে, বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে, অনেকে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে। এখন ন্যাচারালি আমার আল জাজিরাতে কোনো বাংলা ডিভিশন নাই, এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না। এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি। আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে, অনেক অনেক বেটিং লাগে। তারপরেও আমি যখনই সময় পেয়েছি, আমি আল জাজিরা ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি। নেত্র নিউজের জন্য করেছি, ওসিসিআরপির জন্য করেছি, দ্য টাইমসের জন্য করেছি, হারিসের জন্য করেছি, এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি। বাংলাদেশের মানব জমিনের জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে, আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোনো পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না। এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন। কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি, অনেকের এডিটরের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে, মালিক পছন্দ করবে না, অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে, চাপ দিয়ে নিউজ তুলে নেবে, অনেক প্রবলেম করতে পারে, আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে, আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে। তো আমার কাছ থেকে আসা রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি। আমার মনে হয় একটা আতঙ্কে থাকেন যে আমার নামে অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে, অনেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কিছুটা হয়েছে, লাইক সামহাউ সাম পিপল গট এফেক্টেড, এবং তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকা, মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত। তো আমার প্রেজেন্স থাকলে তারা মনক্ষুণ্ণ হবেন। তো আমি যেটা করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে, আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্ট গুলা অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করি। আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট চেক গুলা করেন অথবা খোঁজ নেন, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভেরিফিকেশন করে আসেন। তো সেই মেকানিজমটা আমার আছে, বাট আমি ওটা সামনে আনতে চাই না, because I don't want to risk them. আপনি অবশ্যই সামনে আনবেন না স্যার, আপনি তাকে প্রোটেক্ট করতেই হবে। আমার মানে এবং সেগুলো আমি এডিট করেই নরমালি প্রকাশ করে থাকি। আর আমার মনে হয় যে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না। আমি তো ফেসবুকে সাংবাদিকতা করতে আসি নাই, আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয়। যেটা আমার কাছে আসে, এটা আমার কাছে চলে আসে তথ্য, এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন, পিপল শুড নো, আমি শেয়ার করে দিই। আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না, কিন্তু আপনাকে যখন মানে আরো 15-20 বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে, তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে থাকবেন। তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে? কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে
বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভাইকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গায় তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন। আমি আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15 বছর 20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জন্য আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গারি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তারপরে আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস, কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার নেভার, আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এন্ড এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার তো কোনো মাস্টার নাই, তাই না? লাইক আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ মাই মাস্টার অর এনিওয়ান অ্যাজ মাই বস অর এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, আমি আবার একটু আসবো আপনার কাছে। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি, বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হতে পারেন, সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো। আমি একটু জেসিনের কাছে আসি। জেসিন, আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনার সাথে শুরু করতেছিলেন, বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন, এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন। আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই, যে বিগত 15 বছরের ফ্যাসিস্ট আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে, আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি, সব ক্ষেত্রে তো এরকম হয়েছে। আমরা আমলাদেরকে দেখছি, আমরা বিচারকদেরকে দেখছি, কেউ পায়ে ধরে সালাম করতেছেন, আমলাদেরকে দেখছি যে তারা ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন, তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইতে তাই করতেছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন, গান বলতেছেন, প্রথম নাকি শেষ কি জানি, কেউ কেউ এরকম বলতেছেন, কার ঘাড়ে কয়টা মাথা, যে শেখ হাসিনা ডাক দিলে যাবে না বলতেছেন। তাদের প্রতি তো আপনার এত কষ্ট, এত বিতৃষ্ণা, এত বিরক্তি দেখি না। সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি এনবলার বলবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না? আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে, এবং তেলবাজি করতে করতে যে এটাকে মোসাহিবির চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে, এতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে? আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি, আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপাঙ্ক্ত এবং অন্য কিছুতে পরিণত হচ্ছে। এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা? আচ্ছা, প্রথমত আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে, মিডিয়া নিয়ে, যে কারণেই আসলে সাংবাদিকদের মিডিয়া নিয়ে কথা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা হয়েছে। আর আমলাদের বিষয় নিয়ে তো আমরা অনেকবারই বলেছি, আমি তো আমার অনুষ্ঠানে আমি অনেকবারই আলোচনার এনেছি যে আমলারা যা করেছে, এবং আমরা এরকম শুনি যে বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগ টেস্ট করে করে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। আমি একজন উপদেষ্টাকে নাম উল্লেখ না করে জিজ্ঞাসাই করেছিলাম যে সে একই আমাদেরকে নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়বে কি করে। তো দামোত্তরটা ছিল এরকম যে বদলানো সম্ভব না, কারণ এর পরের যে লেয়ার সেটাও আওয়ামী লীগ, তারপরের লেয়ার সেখানেও আওয়ামী লীগ, এরকম 5টা লেয়ারেও সে চেক করে দেখেছে সবই আওয়ামী লীগের। সো এরকম একটা সিচুয়েশনে সরকার কাজ করছে। ডেফিনেটলি আমরা বারবার বলছি এটা, যে সরকারের উচিত যেখানে তদন্ত করা কারা আসলে আওয়ামী লীগের
হয়ে কাজ করেছে এবং কাদের বিরুদ্ধে তদন্ত করলে, যাদের বিরুদ্ধে তদন্ত করলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না, সেটা আমরা বারবারই বলছি এবং বলবো। বিচারের ক্ষেত্রেও তাই। এটা আমরা দেখেছি কিছু পরিবর্তন এসেছে, নতুন বিচারক নিয়োগ করা হয়েছে এবং যারা বিচার ব্যবস্থার দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন, তারা এই কাজটা করছেন বলে জানি। আরো ব্যাপকভাবে করা দরকার, কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম নিয়ে কথা বলছি সেজন্য গণমাধ্যমের বিষয়টি এসেছে। আপনি একটা বললেন যে এটা তো ফৌজদারি অপরাধ না, ফৌজদারি অপরাধ কিনা সেটা আপনি বলতে পারেন না। আপনি নিজে যদিও আইন নিয়ে আপনার বিশেষ জ্ঞান আছে বলে আমি জানি, তারপরেও আমি বলছি, কারণ আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে রুয়ান্ডাতে কি হয়েছে, হুতুরা যে গণহত্যা চালিয়েছে তুৎসিদের উপরে, সেখানে হুতুরা কিন্তু একইভাবে মিডিয়াকে ব্যবহার করেছে। বাংলাদেশে যেরকম শেখ হাসিনা সরকার মিডিয়াকে ব্যবহার করেছে যে একটা শিবির ধর, ধুইরা জবাই কর, বিএনপি হলেই ছাত্রদল হলেই ধরে জেলে ভর মার। তো এই যে একটা অবস্থা আমরা দেখেছি, স্লোগান হিসেবে যদিও শিবিরের ওই স্লোগানটা পপুলার হয়ে গিয়েছিল, কিন্তু গুম খুন করতে তো আমরা বিএনপির নেতা কর্মীকেও আমরা দেখেছি যে নিয়ে গেছে, গুম হয়ে গেছে, ফিরে আসেনি, এই ঘটনাটা ঘটেছে। তো তখন কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। তো সেম যেটা আমি রেফারেন্স দিচ্ছিলাম, রুয়ান্ডাতে কিন্তু একই ঘটনা ঘটলো এবং রুয়ান্ডাতে আপনার হুতুকে কি বলবো সমর্থন যোগানোর জন্য, তাদের প্রোপাগান্ডাকে সমর্থন যোগানোর জন্য সেখানে RTLM নামে একটি রেডিও স্টেশন ছিল। সেই রেডিও স্টেশনের মালিকের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছিল যে শুধুমাত্র এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এবং তার ওখানে যে কথাটা বলেছিল যে আমরা শুনতে পেয়েছি, সেখান থেকে এরকম বাণী দেয়া হয়েছে সেই রেডিও থেকে, গো ক্লিন, দ্য গ্রেভ ইজ নট ইয়েট ফুলফিলড। হ্যাঁ, মানে কবরটা এখনো ভরে নাই, যাও আরো মারো। তো এই যে তাদের বয়ানগুলো তারা বিভিন্ন ভাবে নিয়ে এসেছে, আপনি মনে করছেন যে বাংলাদেশের সাংবাদিকেরা গত 15 বছরে এইরকম বয়ান দিয়েছে নাকি এরকম বয়ান? বাংলাদেশের সাংবাদিকরা আমি বলছি এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা বিরল ব্যতিক্রম বাদে তারা এই যে মানুষজনকে জেলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এটাকে জায়েজ করেছে। শেখ হাসিনাকে তারা তার বড় মানবতার মা বলেছে বাংলাদেশের মিডিয়া। এর জবাব আপনি কোথায় পাবেন? সো আপনি এটা বলতে পারেন না যে ফৌজদারি অপরাধ করেছে কিনা, এটা আসলে প্রমাণযোগ্য ব্যাপার। আমি এখানে একটু অ্যাড করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি টু। আপনি চিন্তা করেন খালিদ ভাই, যে আপনি একটা ঘরে আছেন, একটা বাসায় আছেন। আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে কোনো সময় ধসে পড়তে পারে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। আপনি দেখছেন, আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ আপনি জানেন যে যদি এটা কমপ্লেন করেন না, আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন, তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না যে তুমি আমার খরচ বাড়াইতে আসছো কেন। হঠাৎ করে ওই ছাদটা ভেঙে পড়ে বাসার 3টা লোক মারা গেল, দোষটা কার হবে? উড ইউ ফিল যে আপনি এটার জন্য দোষী কিনা? না, আমার মনে হয় বিষয়টা না, অবশ্যই এরকমই হয়েছে। কিন্তু না, আপনারা দুজনই আমার খুবই প্রিয় সাংবাদিক, কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে 15 বছর ধরে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা। কারণ আমরা কিন্তু শেখ হাসিনা, আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর্ম, সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি। মানে ধরেন এই যে কি বলে সোনার মেডেলে চুরি করছে, বালিশের দাম কত রাখছে, পদ্মা সেতুতে কি করছে, সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতু তুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিস্টদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে। এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে, এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা। আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই 10 মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে, তাদের অবস্থার বদলায় নাই। মানে এটা ভাঙা ঘর, ভাঙা বাড়ি, মাথার উপরে ভাঙা পড়ছে, সেইটাতে এটা বিবেচনা করা যাবে কিনা। তারা কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক, আমরা বিএনপির জন, সেই জন্য আমি এখন সম্পাদক হবো। কেউ দাবি করতেছে যারা জামাতের লোক সেই জন্য আমি সম্পাদক হবো, আমি এনসিপির লোক সেই জন্য আমার এটা করতে হবে। আমরা 15 বছর বঞ্চিত, মানে সোজা কথা বলতে যে 15 বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করবো, এইটা যারা করছে মানে সেইটা ঠিক হবে কিনা আসলে। মানে এই জন্য আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতেন, তারপর আবার একটু জেসিনেরও একটু মন্তব্য আমাদের একটু শুনতে হবে। স্যার আমি একটু থামাইতেছিলাম আপনাকে, সরি। যেটা বলতেছে যে এটা করা কখনোই উচিত হবে না, কখনোই, এবং এই জিনিসটাই বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকতার পেশায় যে প্রেফারেন্স দেওয়া হয় এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে। যে ব্যক্তি আপনার নিজের
স্বাধীনতা, ইন্টিগ্রিটি এবং সততা বজায় রেখে এই পেশার মানটা ধরে রাখতে পারবেন, তাদেরকেই আসলে বিবেচনায় নেওয়া উচিত। কে কোন মতের, কোন দলের অনুসারী, এরকম কখনোই করা উচিত না। আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল, এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না। শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে? ফর এক্সাম্পল, আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনাপ্রধান বানানোতে আমাদের দেশের সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে ওরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তমিজউদ্দিন, অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে।